মিম আমার কাছে আসবি না, রাত বিরাত হাত ধরে টানাটানি করেন কেন? শিহাব এক পা সামনে এসে বলে, আমি হাত ধরে টানাটানি করলেই দোষ? তখন যে ছেলেটার সাথে দাঁত কেলে হেসে হেসে গা ঘষাঘষি করে সেলফি তুললি, তখন দোষের বাক্স কোথায় ছিল? কই ছিল তোর দোষের বাক্স? নিশি ফাটা বেলুনের মতো চুপসে যায়। যাহ বাবা, এটাও দেখে ফেলছে এই হনুমানের চোখে কি নিশির পিছনে সারাদিন সিসি ক্যামেরা হয়ে ঘুরে নাকি? ছেলেটা এত করে রিকোয়েস্ট করছিল, আর সাথে তার জামাই তমালও ছিল। ছেলেটা নাকি তমাল ভাইয়ের বন্ধু, তাই তুলছে ছবি। গলার স্বরে জোর করে একটু তেজ এনে বলল, শিহাব ভাই, আমি মোটেও গা ঘেঁষি নাই, আপনি ভুল দেখছেন, আর আমার হাত ছাড়ুন লাগছে। শিহাব নিশির হাত আরেকটু মুচড়ে ধরে বলল, বদ মহিলা, মিথ্যা বলিস কেন? দাঁড়া, খালামণিকে কালকেই বলবো আমি। সে হাতের ব্যথায় চাপা আর্তনাদ করে উঠে, চোখে পানি চলে আসে। মায়ের কথা শুনে চোখের পানি মাত্রা বাড়ে। আকুল কণ্ঠে বলে, হ্যাঁ ভাই, আমি তো আপনার কোনো ক্ষতি করি নাই, আপনি সারা জীবন কেন আমার সাথে এমন করেন? নিশি ফুপিয়ে কেঁদে দিল গলা দিয়ে কোন রকম শব্দ এনে, আবার বলল, প্লিজ মাকে বলবেন না, এর পরবর্তীতে আপনি যা বলবেন তাই শুনবো। নিশি কেঁদে ফেলায় শিহাব হকচকিয়ে যায়। সে চায়নি নিশি কাঁদুক। এই সামান্য কথায় নিশি এত ভয় পেয়ে যাওয়াতে শিহাব মুচকি হাসে রাতের আধারে, যেটা কিনা নিশি দেখলো না। বলছিস তো, যাই বলি তাই শুনতে হবে। নিশি উপর নিচ মাথা ঝাঁকিয়ে বোঝালো যে সে রাজি। শিহাব হাসলো। নীরব থেকে অপলক এই মোহানীয় নিশি রাতে তার সামনে স্নিগ্ধ নিশিকে দেখে হাত বাড়িয়ে মিমের যত্নে লাগানো বেলি ফুলের গাছ থেকে এক থোকা বেলি ফুল ছিঁড়ে নেয়। নিশি চুপচাপ সব দেখে এতক্ষণ বেলি ফুলের গ্রানে আশেপাশে থাকতেই মনে ঝিমঝিম বাতাস বইছিল। এখন শিহাব ঠিক তার সামনে এক থোকা তাজা বেলি নাড়াচ্ছে। তারপর নিশির কানের কাছে ফুলের থোকা গুজে ফিস ফিস করে বলল, আর বেলি ফুল পছন্দ, খুব বেশি পছন্দ। সে শিহাবের কথায় আর কাজের কোনো আগামাথা খুঁজে পেল না, হয়তো খুঁজে পেতে চায় না। ঢ্যাপ ঢ্যাপ করে সামনের বলিষ্ঠ পুরুষটির দিকে তাকিয়ে রইল, তারপর চোখ নামিয়ে সেখান থেকে চলে গেল। শিহাব ঠায় দাঁড়িয়ে রইল। তার যে বেলি ফুলের গ্রানে নেশা ধরে যায়, এই নেশা কাটাতে সারা রাত এক অসহনীয় যন্ত্রণা শিকার হতে হবে। চোখ বন্ধ করে জোরে সোরে শ্বাস ফেলে দেয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়ায়। বেগম চোখের পানি ফেলে যাচ্ছে, তার বুকে অসহ্য যন্ত্রণা হচ্ছে। মারিয়া তার পুতুল মেয়ে, খুবই লক্ষ্মীমন্ত মেয়ে। তার মেয়ের বিদায় কোনোভাবেই মনে মেনে নিতে পারছে না। আর নাহার ভাইয়ের বউকে সান্ত্বনা দিচ্ছে, কিন্তু তাদের চোখেও পানি। মেয়ে বিদায় খুব কষ্টকর, এটা তাদের অজানা না। নাহারের বুকে অজানা ক্ষুদ্র ব্যথা চিনচিন করে ওঠে। তার মেয়েরা যে তার কাছে সব। মেয়েদের এভাবে দূরে পাঠিয়ে থাকবে কিভাবে সে? চোখের কোনায় বেয়ে পানি পড়ে। নোয়ারা রুবিকে সান্ত্বনার ছলে ধমকে বলে, আহ রুবি, কি শুরু করলি বলতো? আমরা কালই তো মারিয়াকে দেখতে যাব। কাঁদিস না, তুই এভাবে কাঁদলে হাবিব কি করবে বলতো? গিয়ে দেখ আমার ভাইটা কি করছে। মেয়ে তো তার চোখের মনি, যা আগে হাবিবকে একটু দেখে আয়। রুবি উঠে তার স্বামীর কাছে যায়। মেয়েদের যে উনি কত ভালোবাসে এটা তার অজানা না। রুমে গিয়ে দেখে হাবিব আরাম কেদারায় চুপ করে শুয়ে আছে। রুবি কাছে গিয়ে বসে তার উপস্থিতি টের পেয়ে হাবিব বলে, রুবি, আমার ছোট্ট মারিয়া কবে যে এত বড় হয়ে গেল টেরই পেলাম না। দেখো আজকে পরের ঘরেও চলে গেল। রুবি কিছু না বলেই ফুপিয়ে কেঁদে দেয়। রুবি, তোমাকে যখন বিয়ে করি তখন তোমার বয়স 18। বিদায় বেলা যখন তুমি তোমার বাবা মাকে জড়িয়ে ধরে কাঁদছিলে, তখন খুব বিরক্ত লাগছিল। মনে মনে বলছিলাম, আরে এভাবে কাঁদার কি আছে, অসহ্য। কিন্তু আজকে যখন আমার মারিয়া আমাকে ধরে কাঁদলো, তখন আমার বুক চিররক্ত বের হচ্ছিল। আমার কলিজাটা টেনে হিচড়ে কেউ বের করে নিয়ে যাচ্ছে। তোমার জন্য তোমার বাবার কষ্ট আজকে নিজে উপলব্ধি করলাম। খুব কষ্ট হচ্ছে রুবি। রুবি চোখ মুছে স্বামীকে সান্ত্বনা দিলেন। রাফি ব্যালকনিতে দাঁড়িয়ে সিগারেট ধরায়। নিজের জীবনে সে অনেকের ভালোবাসা পেয়েছে। বাবা মা না থাকায় সেই ছোট্ট থেকে দাদি দাদা চাচু ছোট মা ফুপারা খুব ভালোবাসতো তাকে। হয়তোবা বাবা মা না থাকার যে কষ্ট সেটা ভুলিয়ে দেওয়ার চেষ্টা করত। সেদিক দিয়ে ভাবতে গেলে তারা সবাই রাফির কাছে অনেক দামি। সবাই রাফির ইচ্ছাকে সব সময় প্রাধান্য দিয়েছে। তার চাচু হাবিব সাহেব কিছু চাওয়ার আগে এনে দিয়েছে। তার ছেলে মুনাফ, রাফি আর শিহাব তিনজনে
সমবয়সী। হাবিব সাহেব তিনজনকেই সমানভাবে সব দিতেন। রাফির বুকে তাদের জন্য এক আকাশ সমান ভালোবাসা। তার মতো সুবিক্ষণ পুরুষ মাঝে মধ্যে অভিমান করে তার মা বাবার সাথে। তারা কেন তাকে একা করে চলে গেল? এই দুনিয়ায় কেন অন্য সবার মতো তার মা বাবা নেই? পরক্ষণেই মনে হয় আল্লাহর জিনিস আল্লাহ নিয়ে নিয়েছেন, এতে মানুষের তো কোনো দায় দোষ থাকার কথা না। রাফি প্রতিষ্ঠিত ভালো কোম্পানিতে চাকরি করছে। রাফি সিগারেটের ফিল্টার হাতে এখনো দাঁড়িয়ে রাখতে খোলা পরিবেশ, বাতাস শরীরে প্রতি অংশ ছুঁয়ে যাচ্ছে। মিমের জন্যই রুমে চলে এসেছে। মেয়েটা ইদানিং খুব বেপরোয়া হয়ে যাচ্ছে। আগে ধমক দিলে শুনতো, এখন বেহা হয়ে দাঁড়িয়ে থাকে। আকুল নয়নে বারবার ভালোবাসার আর্জি করে। মিম মুখ ফুটে বলে না সে রাফিকে ভালোবাসে, কিন্তু রাফি তার কাজে কর্মে বুঝে মেয়েটা প্রতি কাজে ভালোবাসার নিবিড় ছোঁয়া এঁকে দেয়। রাফির মতো ছেলেকে হাত দিয়ে দেখিয়ে দিতে হয় না কোনটা ভালোবাসা, কোনটা ভাই বোনের প্রতি বোনের মায়া। মিম বড় হবার পর রাফিকে কখনোই ভাইয়া বলে না, সবসময় সম্বন্ধহীন ভাবেই ডাকে। ভাইয়া বলতে বলে না, মাথা নিচু করে তাকিয়ে থাকে। রাফি ধমকে বলানোর চেষ্টা করানোতে কেঁদে দিয়েছিল। তারপর থেকে রাফি আর কিছু বলে না। মেয়েটা কেন বোঝে না তাদের দুজনের মাঝে কখনোই কিছু হবার সম্ভাবনা নেই? তাহলে কেন এত পাগলামি, কেন এত উতলা দৃষ্টি, কেন বারবার বেপরোয়া ভালোবাসা পরশে ছুঁয়ে যায় রাফিকে কাতর করে মনকে? দরজা খোলার শব্দে রাফি ধ্যান ছুটে যায়। শিহাব এসেছে বোধহয়। সিগারেটের ফিল্টার হাত থেকে ফেলে লম্বা শ্বাস নেয়। তখনই পিছন থেকে নরম দুটি হাত জড়িয়ে ধরে রাফিকে। অবশেষে দু চোখ বন্ধ করে নেয়। বুকের ভিতর অসহায়নীয় তালে বাঁশি বাজে। না, আর সহ্য করা যায় না। এই বিরহ অনেক হয়েছে, আর নয়। এর শাশুড়ি বাড়িতে আজকে রিসিপশন। যথারীতি আব্দুল মেহমান সাহেবের সব আত্মীয় স্বজন শ্বশুর বাড়িতে উপস্থিত হলেন। মারিয়াকে দেখে সবার মনে শান্তি লাগলো। স্টেজে রানীর মতো সাজে বসে আছে সে। তার পরিবারের সবাইকে দেখে খুব খুশি। রাফি মারিয়ার কাছে গেলে মারিয়া অভিমানে ঠোঁট ফুলিয়ে বলে, রাফি ভাইয়া খবরদার আমার কাছে আসবে না। গাইস, এটা নতুন গল্প। আজকের পার্টটা এখানে এন্ড করতেছি। যদি আপনাদের ভালো লাগে তাহলে পার্ট 2 দিন। তো বাকি মতামত আপনাদের কমেন্ট বক্সে জানাই দেন। গল্পটা অনেক লং স্টোরি।